আমরা একেবারে নতুন একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। আসলে অধ্যায়টার নাম হচ্ছে পর্যায় সারণী এবং রাসায়নিক বন্ধন। অর্থাৎ অধ্যায়টার নামের মধ্যেই অধ্যায়টার দুইটা যে প্রধান ভাগে বিভক্ত সেটা আসলে উল্লেখ করেই দিয়েছে। তো এই অধ্যায়টা থেকে এসএসসি একদম বোর্ড এক্সামেই কমপক্ষে দুইটা বোর্ড কোশ্চেন মানে পূর্ণাঙ্গ সিকিউ কোশ্চেন অবশ্যই থাকবে, অনেক সময় তিনটাও দিয়ে থাকে। তবে আমরা অবশ্যই পুরো পাঠটুকুই একদম বেছে পড়ব। আর সবচেয়ে উল্লেখযোগ্য কথা হচ্ছে যে ফার্স্ট পেপারের এই তৃতীয় অধ্যায় থেকেই সবচেয়ে বেশি এমসিকিউ কোশ্চেন হয়ে থাকে। 25টার মধ্যে কমপক্ষে 6 থেকে 8টা বা 7টা এরকম এমসিকিউ এখান থেকে থাকবেই। তো বেশি কথা না বলে আমরা মূল কাজে আজকে আসলে চলে যাব, সেটা হচ্ছে পর্যায় সারণী। আমাদের আজকের মূল আলোচনাটাই হচ্ছে পর্যায় সারণী, অর্থাৎ পর্যায় সারণীর কী রয়েছে না রয়েছে সেগুলো আর কি। তো আমরা দেখতে পাচ্ছি পর্যায় সারণীর আসলে যে আবিষ্কারক তিনি হচ্ছেন আসলে রাশিয়ান বিজ্ঞানী মেন্ডেলিভ। এটা আমরা একদম নবম শ্রেণী থেকে জানি। তো তিনি যে পর্যায় সারণীটা তৈরি করেছিলেন সেটা ছিল পারমাণবিক ভর অনুযায়ী তিনি করছেন, এবং সেখানে 63টি মৌল ছিল। খুবই মূলত আজকে আমার ভিডিওর প্রথমে বলে রাখি, আজকে যে ডাটাগুলো এখানে এন্ট্রি করা এগুলো সবগুলোই হচ্ছে আমার একেবারে এমসিকিউর জন্যে, মানে এখান থেকে আমার এমসিকিউ একেবারে ফিউরলি বলা যায় যে এখান থেকে একটা বা দুইটা এমসিকিউ থাকবেই আজকের আলোচনা থেকে একবারে বোর্ডেই। এরপরে আমরা পর্যায় সারণী যেটা তার মূল ভিত্তিটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস, এটা বহুল আসা একটা এমসিকিউ। আমার পর্যায় সারণী যে আধুনিক যে পর্যায় সারণীটা এখন আমরা দেখতে পাচ্ছি বা পড়তেছি, সেখানে আমার টোটালি পর্যায় হচ্ছে 7টা, 18টি গ্রুপ রয়েছে এবং 4টা ব্লক রয়েছে। সেই 4টা ব্লক হচ্ছে আমার এস পি ডি এফ। এবং এখানে আমি একেবারে ব্লকগুলোর নামের পাশাপাশি কোন ব্লকে কতটা মৌল রয়েছে সেটা একটু বলার চেষ্টা করেছি। যেমন এখানে আমার এস ব্লকে মৌল আছে 14টা। খুবই গুরুত্বপূর্ণ যে অনেকে মনে করে থাকে যে আমার গ্রুপ 1 এবং 2 এখানে যে মৌলগুলো আছে সেগুলি শুধু এস ব্লক মৌল না। আমার হিলিয়াম এটা 18 নম্বর গ্রুপে থাকলেও সে কিন্তু সেই হিলিয়ামটা কিন্তু আমার এস ব্লক মৌল। এটা কেন? এটা আমার খতে প্রশ্ন হতে পারে। আমি ক্ষয়ের প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করব অবশ্যই। ও তারপরে এখানে যেহেতু আসছে কোশ্চেনটা বলেই ফেলছি সেহেতু একটু ছোট করে বলেই ফেলি যে আসলে পর্যায় সারণীর তোমার সর্বশেষ ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ ইলেকট্রনটি যেখানে প্রবেশ করবে, যে ব্লকে প্রবেশ করবে তাকে সেই ব্লক মৌল বলে। তোমরা যখন হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করবা তখন দেখবে হিলিয়ামের সর্বশেষ ইলেকট্রনটি এস ব্লকে প্রবেশ করছে, এই জন্য এটাকে এস ব্লক মৌল বলে। আমার কারণই হচ্ছে এটা। এবার এটা কোন গ্রুপে আছে, কোন পর্যায়ে আছে, এটা আমার দেখার বিষয় না। আমার এটা কোন ব্লকে প্রবেশ করছে সর্বশেষ ইলেকট্রনটা, সেটাই আমি আসলে দেখব। উত্তরটা সেটাই হবে। ফি ব্লকে 36টা, ডি ব্লকে 41টা এবং এফ ব্লকে আমার 27টা হচ্ছে যে এই মৌল রয়েছে। আর মোট মৌলের সংখ্যা তাহলে আমার দাঁড়াচ্ছে 118টি। সেখানে ধাতু রয়েছে 94টি এবং অধাতু রয়েছে 18টি। এই অধাতু 18টির মধ্যে 11টি হচ্ছে গ্যাসীয়, একটি হচ্ছে তরল, এবং এটা অনেক বেশি আসে যে কোনটি তরল অধাতু, সেটা হচ্ছে আমার ব্রোমিন, তবে ব্রোমিন 2। এরপর হচ্ছে 6টি কঠিন, এগুলোর নাম দেখতেই পাচ্ছ, ব্র্যাকেটে আমি ফার্স্ট ব্র্যাকেটে দিয়ে দিয়েছি। এরপর আমার রয়েছে 6টি অপধাতু, মানে ধাতু এবং অধাতু দুইটা বৈশিষ্ট্যই যে মৌলগুলোর মধ্যে বিদ্যমান তাদেরকেই অপধাতু বলা হয়। এরপর দেখতে পাচ্ছ যে আমার আমি কোন পর্যায়ের নাম কি, যেমন অতি সংক্ষিপ্ত পর্যায় হচ্ছে 1, সেখানে মৌল আছে মাত্র 2টা, হাইড্রোজেন এবং হিলিয়াম। আদর্শ পর্যায় মানে যতগুলো তোমার হচ্ছে যে মৌল 8টা আমরা যে সাধারণত ইলেকট্রন যখন করি তখন সর্বোচ্চ বোর অনুযায়ী আর কি, যে 8টা মৌলই হচ্ছে যে একটা ইয়েতে প্রবেশ করে 8টার সাথে 2882, এটা ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস, সেখানে আমরা 88 করে কিন্তু সাথে মানে অষ্টক তত্ত্ব যেটা আর কি। তো সেই নীতি অনুযায়ী সেটাকে আমরা আদর্শ পর্যায় বলতে পারি। সেটা হচ্ছে যে আমার 2 এবং 3, সেই পর্যায় দুটোকে বলা হয় আদর্শ পর্যায়। দীর্ঘ পর্যায় সেটা হচ্ছে যে আমার মানে অনেক 18টা পরিপূর্ণই থাকে, 18টা গ্রুপের মধ্যেই মৌল রয়েছে আর কি, সেটা হচ্ছে যে আমার 4 এবং 5। আর অতি দীর্ঘ মানে 18 থাকার কথা কিন্তু এর থেকে বেশি, সেটা হচ্ছে যে 6 এবং 7, সেখানে আমার কয়টা করে মৌল, সেখানে হচ্ছে যে আমার 32টা করে মৌল, অর্থাৎ 6 নম্বর গ্রুপ এবং 7 নম্বর গ্রুপ দুইটাতেই 32টা করে মৌল আছে। এর কারণ হচ্ছে 3 নম্বর গ্রুপেই তো মৌল আছে তোমার কয়টা করে, 15টা করে, ঠিক না?
তো সেই 15টা করে মৌল থাকার কারণেই প্রকৃতপক্ষে এই 6 এবং 7 এই দুইটা পর্যায়ের মধ্যে আসলে আমার মৌল সংখ্যাটা অনেক বেশি, যে কারণে এদেরকে বলা হয় অতি দীর্ঘ পর্যায়। এরপর আমরা দেখতে পাচ্ছি যে কণমূলের আমি এটা একটু আগে সংজ্ঞাটা বলেছি, তবে এখানে 4টি সংজ্ঞা একসাথে শিখে ফেলতে হবে। সেটা হচ্ছে যে আমার কণমূলের সর্বশেষ ইলেকট্রন ওই ইলেকট্রন যে ব্লকে প্রবেশ করে তাকে ওই ব্লক মৌল বলে। তাই তো আমাকে যদি প্রশ্ন করা হয় যে এস ব্লক মৌল কাকে বলে, তাহলে আমি উত্তর দিব কণমূলের সর্বশেষ ইলেকট্রনটি যদি এস ব্লকে প্রবেশ করে, অর্থাৎ যে এর জায়গায় আমি যদি এস বসাই দিই তাহলে সেটা হবে এস ব্লক মৌল, অর্থাৎ ওই এর জায়গায় সেখানে হবে এস। না, আমি এখানে যদি এস বসাই তাহলে এখানে হবে এস, যদি এখানে পি বসাই তাহলে এখানে হবে পি। এটাই আর কি। এভাবে আমরা 4টা সংজ্ঞা মানে কাকে বলে এটা শিখে ফেলতে পারি। এরপর আরও কিছু ডাটা রয়েছে এমসিকিউর জন্য, বিশেষ করে শুরুতে যেটা বলেছি যে এমসিকিউর জন্য এই পার্টটা গুরুত্বপূর্ণ বটে, যে আমাদের ক্ষার ধাতু রয়েছে 6টি, যে গ্রুপ 1-এ যে 6টি মৌল রয়েছে উইথাউট হাইড্রোজেন, সেই 6টি মৌলকেই আমাদের বলা হয়ে থাকে যে এটা ক্ষার ধাতু। এরপর হচ্ছে মৃৎ ক্ষার ধাতু, যেটা হচ্ছে যে আমাদের 6টি, সেটা গ্রুপ 6-এ গ্রুপ 2-এ মৌল আছেই 6টাকেই বলা হয় আমার তোমার হচ্ছে মৃৎ ক্ষার ধাতু। কিন্তু গ্রুপ 1-এ আছে মৌল 7টার মধ্যে শুধু হাইড্রোজেন ব্যতীত বাকি যে 6টা আছে তাদেরকে বলা হয় ক্ষার ধাতু। গ্রুপ 2 আছে 6টাকেই বলা হয় মৃৎ ক্ষার ধাতু। এরপর হচ্ছে মুদ্রা ধাতু। মুদ্রা ধাতু হচ্ছে 3টি, খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হয় যে মুদ্রা ধাতু কয়টি, অথবা নিচের কোনটি মুদ্রা ধাতু, অথবা মেডিকেলে কোশ্চেন আসে নিচের কোনটি মুদ্রা ধাতু নয়। এইভাবে আমাদের কোশ্চেন আসতে পারে, কারণ যেহেতু আমার 3টে অপশন আসলে আসে এই জন্য। সেগুলো হচ্ছে কপার, এরপরে হচ্ছে তোমার সিলভার এবং হচ্ছে গোল্ড। আর একটা প্রশ্ন এখান থেকে হয়ে থাকে যে মুদ্রা ধাতু কত নম্বর গ্রুপে পাওয়া যায়। সেটা হচ্ছে গ্রুপ নাম্বার 11-তে, আমি আবারও বলতেছি গ্রুপ নাম্বার 11-তে মুদ্রা ধাতু পাওয়া যায়। গ্রুপ নাম্বার 11-তে মৌল আছে 4টা, তার মধ্যে 3টে হচ্ছে মুদ্রা ধাতু। বলেও আমার গ্রুপ 11-কে মুদ্রা ধাতু বলা হয়, তাই বলে গ্রুপ 11-তে 4টা মৌল আছে 4টাকে আমি মুদ্রা ধাতু বলে ফেলবো, এমন করা যাবে না। 4টার মধ্যে আমার এই 3টাকে মুদ্রা ধাতু বলা হয়। তবে হ্যাঁ, প্রশ্ন এটা হয়ে থাকে যে কত নাম্বার গ্রুপে মুদ্রা ধাতু পাওয়া যায়, সেটা হচ্ছে গ্রুপ 11। এরপরে হচ্ছে আমার অভিজাত ধাতু, মানে অনেক মূল্যবান আর কি, দামি, বিভিন্ন প্রকার প্রতিযোগিতামূলক যেমন অলিম্পিকের কথা যদি বলি, সেখানে গোল্ড সিলভার এগুলো দিয়ে থাকে, সেই নামগুলো এখানে দেখতে পাবা যে আমার অভিজাত ধাতু হচ্ছে গোল্ড, এরপর হচ্ছে প্লাটিনাম, এরপর হচ্ছে সিলভার। খুবই মূল্যবান, মানে অর্থাৎ দাম অনেক বেশি আর কি, এই জন্য এদেরকে অভিজাত এই জন্য আসলে এদেরকে অভিজাত ধাতু বলা হয়। আসলে খুব কাশি পাচ্ছে। এরপর দেখো আরও কিছু গুরুত্বপূর্ণ ধাতু বা মৌল রয়েছে, যেমন নিষ্ক্রিয় বা সেতু। নিষ্ক্রিয় মৌলের অন্য একটা নাম হচ্ছে সেতু মৌল। এটা হচ্ছে 6টা গ্রুপ 18-তে যে 6টা মৌল আছে 6টাকে বলা হয় আমার নিষ্ক্রিয় বা সেতু মৌল। কেন নিষ্ক্রিয় বলা হয় এটা ক্ষতে প্রশ্ন হয়, এটা আশা করি নবম শ্রেণী 10ম শ্রেণী থাকাকালীন শিখে ফেলেছে তোমরা। এরপর দেখো 18 নম্বর গ্রুপকে বলা হয় আমার নিষ্ক্রিয় বা সেতু আসলে গ্রুপ। এরপরে 15 নম্বর যে গ্রুপ সেটা হচ্ছে আমার নিক্টোজেন বা শ্বাসরোধকারী। সেখানে আমার 5টি মৌল আছে। সেই 5টি মৌল কী কী? নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, এইভাবে 5টা মৌল রয়েছে। এরপর হচ্ছে সালকোজেন, গ্রুপ 16, যেটাকে বলা হয় সালকোজেন গ্রুপ বা আকরিক উৎপাদনকারী গ্রুপ। আমার শ্বাসরোধকারী মানে হচ্ছে ইংরেজি হচ্ছে নিক্টোজেন, আর আকরিক মানে হচ্ছে আমার সালকোজেন আর কি। এরপরে 17 নম্বর গ্রুপ, যেটাকে আমরা হ্যালোজেন বা লবণ উৎপাদনকারী গ্রুপ হিসেবেও চিনে থাকি। তো সেই হ্যালোজেন বা লবণ উৎপন্নকারী মৌল হচ্ছে আমার 4টা, সেগুলো নামও শিখতে হবে, মনে রাখতে হবে, এবং তার গ্রুপ কোথায়। আমার হ্যালোজেন উৎপন্ন করে এই মৌলগুলো কত নম্বর গ্রুপে অবস্থান করে, আমার কত নম্বর গ্রুপের মৌলগুলোকে শ্বাসরোধকারী মৌল বলা হয় বা নিক্টোজেন বলা হয়, কততম গ্রুপকে আমার সালকোজেন বা আকরিক উৎপন্নকারী গ্রুপ বলা হয়, এটা আসলে পরীক্ষায় আসে। এরপরে আমরা দুটো সংজ্ঞা এখানে দিয়েছি, আমি লিখে দিই না, এগুলো যে কোনো বই যেটাই আসলে পড়ে সেখানে পেয়ে যাবা, যে অবস্থান্তর মৌল কাকে বলে, পর্যায়বৃত্ত ধর্ম কী, অনেক প্রশ্নের কতেই এটা পাবা। এরপরে আমরা আজকে আর একটু বাড়তি কাজ করে রেখেছি, সেটা হচ্ছে এস ব্লকের কিছু বৈশিষ্ট্য আমরা এখানে চিহ্নিত করেছি। আমরা বুঝতে পারতেছি আমাদের পরবর্তী লেকচারগুলো আসলে ব্লক ভিত্তিক হবে, অর্থাৎ SPD, হয়তো আমরা যে কোনো 2টা ব্লক নিয়ে আলোচনা করব বা বেশি হলে একটা ব্লক নিয়ে আলোচনা করব।
কারণ ব্লকগুলো থেকে আমাদের অনেক সময় সিকিউ গ অথবা খ প্রশ্ন তো অবশ্যই করে, গ প্রশ্নটা অনেক সময় করে ফেলে, এই জন্য আমরা ব্লকগুলো একটু মনোযোগ সহকারে করব। এরপরে যদি দেখো একটু ব্লাড দেখাচ্ছে, এরপরে যদি দেখো যে আমার এস ব্লক মৌলের বৈশিষ্ট্য কী কী। হাইড্রোজেন ব্যতীত সকলেই ধাতু, অর্থাৎ এস ব্লকে যারা অবস্থান করে সবাই ধাতু, শুধু 14টার মধ্যে শুধুমাত্র হাইড্রোজেন বাদে বাকি যে 13টা তারা প্রত্যেকে ধাতু। এরপর আমার এস ব্লকে অবস্থান করে আমার তেজস্ক্রিয় মৌল অনেক, খালি 2টা না, তবে শুধুমাত্র এস ব্লকে অবস্থান করে এরকম তেজস্ক্রিয় মৌল হচ্ছে 2টা। কারা কারা? একটা হচ্ছে আমার এই রেডিয়াম, আর একটা হচ্ছে আমার প্রান্সিয়াম। এরপর হচ্ছে যে আমার বহিস্তরে ইলেকট্রনের বিন্যাস হচ্ছে NS1, অর্থাৎ হয় আমার এটা হবে NS1 অথবা NS2, এরকম হবে আর কি, এই জন্য আমি 1 থেকে 2 দিয়ে দিয়েছি। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা হচ্ছে এই আগের ক্লাসগুলোতেও দেখেছি যে আয়নিক যৌগ গঠন করে অধাতুর সাথে। গ্রুপ 1কে আমরা ক্ষার ধাতু বলি, গ্রুপ 2কে আমরা মৃৎক্ষার ধাতু বলি, এবং সর্বমোট মৌল রয়েছে আমাদের 14টা হিলিয়াম সহ, সেটা আগেও আমি বলে ফেলেছি অলরেডি। এদেরকে স্বাভাবিক মৌল বা প্রতিনিধিত্বকারী মৌল বলা হয়। কেন স্বাভাবিক বা কেন প্রতিনিধিত্বকারী মৌল বলা হয়? এর কারণ হচ্ছে এরা স্বাভাবিক থাকে, এদের ধর্ম খুব বেশি চেঞ্জ হয় না, অর্থাৎ এদের যোজনী 1 আর 2 হয়। আর একটা জিনিস লিখি নাই, অবশ্যই লিখে ফেলবা যে এদের যোজনী, এই যে গ্রুপ 1 এর যোজনী লিখে ফেলবা 1, এদের যোজনী 2, এটাও লিখে ফেলতে পারো। আমার এস ব্লকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এদের যোজনীর পরিবর্তন হয় না, অর্থাৎ এদের বেশিরভাগ ধর্মই থাকে তোমার অপরিবর্তনীয়, মানে পরিবর্তন হয় না, এই জন্য এদেরকে স্বাভাবিক মৌল বলা হয়, মানে এরা অস্বাভাবিক আচরণ করে না, এদের ধর্ম পাল্টায় ফেলে না। তাহলে যদি কখনো এই প্রশ্নটা করা হয় যে এস ব্লক মৌলকে কেন স্বাভাবিক মৌল বলা হয় বা কেন প্রতিনিধিত্বকারী মৌল বলা হয়, তাহলে আশা করি এই প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবা। তবে সেজন্য মাথায় রাখবে কেন বলা হয়, না এটা গুছিয়ে লেখার প্রবণতা তৈরি করবা। আমি একটা সময় ক্ষয়ের প্রশ্নগুলো অবশ্যই গুছিয়ে প্রশ্নগুলো দিব, এবং প্রতিটা প্রশ্নের উত্তর আমি যদি মুখে বলে দিই চেষ্টা করবো এগুলোকে ভিডিওটা আটকে তোমরা উত্তরগুলো লিখে ফেলার, সেটা পরে যে কোনো এক সময় অবশ্যই পাবা। তবে আজকে এই পর্যন্ত, এবং একই সাথে আজকে অধ্যায়টা শুরু হয়েছে, চেষ্টা করবা একদম ডে বাই ডে যেটুকু পড়ানো হচ্ছে এগুলো শেষ করে ফেলার, নোট করে ফেলার। কারণ তুমি যদি নোট করে পড়ে ফেলো তোমার কাছে পড়াটা কম মনে হবে, শিখতে হবে, ভালো লাগবে, কিন্তু বেশি পড়া যদি একসাথে জমে যায় পড়াটা অনেক কষ্ট হবে। তো আজকে এই পর্যন্তই।